অন্য পক্ষে স্বাগত জানাই ঈশা জাহান উর্মি। নারী অধিকারের সংগ্রাম ও নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। প্রতি বছর 15ই মে পালিত হয় পরিবার দিবস। আমাদের দেশে পরিবার থেকে মেয়েদের নানা ধরনের সহবতের শিক্ষা দেওয়া হয়, কিন্তু ছেলে শিশুকে কি শেখানো হয়? নারী পুরুষ সমতার বোধের শিক্ষা কি মেয়ে শিশু আর ছেলে শিশুকে সমানভাবে শেখানো হয়? আগে যৌথ পরিবার হওয়ায় কিছু কিছু যৌথতার বোধ তবু ভেতরে গড়ে উঠত, কিন্তু এখন একক পরিবারগুলো আরও বেশি বিচ্ছিন্নতা তৈরি করছে, যা থেকে অনাত্মীয় এমনকি আত্মীয় নারীকেও সম্মান দেখানোর বিষয় বা সমতার বিষয়টি ক্রমশ দূরে সরে যাচ্ছে। অন্যপক্ষে আজ পরিবার দিবস উপলক্ষে আলোচনা, ছেলে শিশু কি শিখছে পরিবার থেকে, এই বিষয়ে আমার সাথে আজ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জিদা আক্তার এবং মানবাধিকার কর্মী ফৌজিয়া খন্দকার ইভা। স্বাগত জানাই দুজনকেই। সঞ্জিদা আক্তার, আপনি যদি একটু জানান আমাদেরকে যে এর আগেও আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছি এবং পরিবার দিবস তো রয়েছেই, কিন্তু এখন এই করোনাকালীন সময়ে কিছু কিছু বিষয়, বেশ কয়েকটা বিষয় যদি আমরা একটু বলি। একটা হচ্ছে বিচ্ছিন্নতা বোধ, আরেকটা হচ্ছে যে সব কিছু কেমন পরিবর্তন হয়ে গেছে। এর আগেও আপনার সাথে অনেকবার কথা হয়েছে যে আমাদের ছোটোবেলায় কো এডুকেশন ছিল, সহশিক্ষা ছিল, ছেলেরা মেয়েরা একসাথে পড়াশোনা করতো, সেই বিষয়গুলো এখন অতটা নেই, বা থাকলেও মেয়েদেরকে যেই চোখে আমরা দেখি এখন সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এই বিষয়গুলোর সাথে পরিবারের যুক্ততা, যৌথতা কতখানি? অনেক ধন্যবাদ উর্মি, একটি সময় উপযোগী বিষয় নিয়ে আলোচনায় আনবার জন্য। আমি আপনি যে জায়গাটা থেকে শুরু করেছিলেন আপনার কথার ভূমিকা অংশে, সেটি হচ্ছে যে এখন যেহেতু যৌথ পরিবারও নেই সেই অর্থে, সেই জন্য যে বিভিন্নমুখী কিনশিপ নেটওয়ার্কিং, যার মাধ্যমে আরো নানাবিধ রূপে নারীকে সম্মান করতে শেখা, মানে অন্যান্য জায়গাগুলো, যে সম্পর্কের জায়গাগুলো, সেগুলো কিন্তু এখন আমরা আমাদের সন্তানদেরকে শেখাতে পারছি না। এখন পরিবার হচ্ছে, আমরা যে সামাজিকীকরণের কথা বলি সেটা মানে জেন্ডার সামাজিকীকরণের কথা যদি বলি, সেটার প্রাথমিক একক। হ্যাঁ, এখন এখন যে পরিস্থিতি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিচ্ছি, সেখানে আমরা এই একক পরিবারের উপরে, যেখানে শুধুমাত্র বাবা মা এবং আমরা এক্সপেক্ট করি যে বাবা মা দুইজনই কর্মক্ষেত্রে নিয়োজিত থাকবেন এবং পরিবারেও সময় দিবেন, তো এই জায়গাটায় কিন্তু নারী শিশু এবং পুরুষ শিশুকে তাদেরকে জেন্ডার সমতা শেখানো সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে যথেষ্ট চ্যালেঞ্জিং। আমি মনে করি আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ এখানে আরেকটি খুব হেজমনিক ভূমিকা যেটি পালন করছে, বিশেষ করে গত 1.5 বছরের এই প্যান্ডেমিক সময়ে, সেটি হচ্ছে এই যে ইন্টারনেট, যেটাকে আসলে অনেক সময় আমরা বাবা মার মধ্যে আজকাল অনেক হতাশা দেখতে পাচ্ছি, এই অর্থে যে তারা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের শিশুদের, নারী এবং পুরুষ শিশু উভয়ের কথাই আমি বলছি, যে তাদেরকে নিয়ন্ত্রণ করবার মানে ইন্টারনেট অপব্যবহারটিকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না পরিস্থিতির কারণে। ঘরে থেকে আমাদের এই নাগরিক জীবনে বাচ্চারা আসলে কি বা করবে, কিভাবে তাদের সময় কাটাবে, এটি একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যার ফলে আমি মনে করি যে চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে, যে আমরা ছেলে শিশু এবং মেয়ে শিশুকে আসলে সমতার জায়গাটা এবং কিভাবে তাদের মধ্যে আমরা তৈরি করব। কাজের সুযোগও কিন্তু তারা বহির্জগতে যাওয়া, কাজের সুযোগের জায়গাটা কিন্তু তারা খুব একটা দেখতে পাচ্ছে না, বরং ভার্চুয়াল দুনিয়ায় নারী এবং পুরুষকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেই জিনিসটাই কিন্তু তারা আরো এখন আগের চেয়ে, বিশেষ করে গত 1.5 বছরের কথা আমি বলবো, আরো অনেক বেশি দেখছে। রাদার দ্যান যে নারী যে বিভিন্ন রকমের কাজে নিয়োজিত রয়েছে এবং যে ভার্চুয়াল জগতে যে নারীকে তারা দেখে থাকে, সেই নারী যে ফ্যান্টাসি জগতে যাকে দেখে থাকে, সেই নারী যে তাদের বাস্তব জগতের নারীর যে আলাদা, এই বিষয়টি কিন্তু তাদের মধ্যে, বা নারী পুরুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটির ধরনে যে ভিন্ন এই জগতে, সেটি কিন্তু সেই বোধটা তাদের মধ্যে আমি মনে করি যে অনেকটাই গ্যাপ থেকে যাচ্ছে। এখন এই গ্যাপটা আমাদের ডেফিনেটলি ভাবাচ্ছে,
কারণ সোয়া বছর 1.5 বছর এতটা লম্বা সময় যে একটি শিশু আপনার শিশুকাল থেকে কৈশোরে চলে যাচ্ছে, টিনেজে চলে যাচ্ছে, এবং যেখানে প্রত্যেকটি দিন ইম্পর্টেন্ট। জি সানজিদা আক্তার, আমরা আবারও নিশ্চয়ই মানে এই গ্যাপটা আসলে কিভাবে পূরণ করা যায় সেই বিষয়টি নিয়ে কথা বলবো। ফজিয়া খন্দকার ইভা, একই প্রশ্ন আপনার কাছেও, যে আমরা যেখানে শেষ করলেন সানজিদা আক্তার, যে ইন্টারনেটে যে নারীটিকে আসলে একটি কিশোর ছেলে দেখছে, তার সাথে তার বাস্তবে দেখা নারীটির মিল অনেক সময়ই পাচ্ছে না, কিংবা পেলেও সেখানে যে ধরনের মন্তব্য আমরা দেখি তাতে বোঝা যায়, আমরা বলি পারিবারিক শিক্ষা ইত্যাদি ইত্যাদি, কিন্তু পরিবারের মধ্যে তো বিচ্ছিন্নতা এসেছে বা বেশ কিছু বিসদৃশ্য বিষয় আমরা দেখতে পাই, যার কারণে কি নারীর প্রতি সম্মানের ঘাটতি দেখা যায়? ফজিয়া খন্দকার। ফজিয়া খন্দকার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি বোধহয় আপনার আনমিউট করতে হবে আপনাকে। দুঃখিত উর্মি, ধন্যবাদ। আসলে যেটা হলো, আপনি যেটা বলেছেন একেবারেই সঠিক, যে আসলে আমরা হয়তো অনেক জায়গায় পারিবারিক ভাবেও শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, কিংবা আমাদের যে শিক্ষা ক্ষেত্রগুলো আছে সেখানেও চেষ্টা করা হচ্ছে, কিন্তু আশেপাশের যে চিত্রগুলো আছে সেটা হলো আমাদের গণমাধ্যম বলি বা আমাদের প্রতিদিনকার যে চর্চা বলি, যে আমাদের পিয়ার প্রেশার গুলো যে আছে, বন্ধুরা যেভাবে বড় হয়ে ওঠে, কারণ একটা পরিবারের মধ্যে একভাবে গড়ে ওঠে, আরেকটা পরিবার আরেকভাবে গড়ে ওঠে, যে কারণে যখন তারা একত্রিত হয় তখন দেখা যায় অনেক সময় আসলে পরিবারের এই বিষয়গুলো নিয়ে আমরা যেভাবে ভাবি তারা সেভাবে ভাবছে না, তো সেখান থেকে একটা সম্পর্ক তৈরি হয়। এবং যেটা আমি আসলে একটু বলতে চাই, উনি পেছন ফিরে যদি দেখি, আমার কাছে মনে হয় এই আলোচনাটা শুরু করার আগে আমাদের পরিবারের কাঠামোটা নিয়ে ভাবতে হবে, কারণ পরিবারের কাঠামোর মধ্যেই কিন্তু অন্যায্যতা রয়ে গেছে। কারণ যে অন্যায্যতা হয়েছে যে সম্পর্কের ক্ষেত্রে, স্বামী বা ছেলে মেয়ে ভাই, এইটার মধ্যে একটা বৈষম্য রয়ে গেছে, বৈষম্য রয়ে গেছে আয়ের, বৈষম্য রয়ে গেছে কাজের, বৈষম্য রয়ে গেছে সামাজিক মর্যাদার, এই যে এবং সম্পত্তির ক্ষেত্রেও বৈষম্য রয়ে গেছে। তো পরিবারের মধ্যে যদি এই বৈষম্যগুলো থাকে, তাহলে আমরা যতই বলি না কেন আসলে সেইটা কিন্তু বাস্তবায়িত হওয়া কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমার সম্পদের মধ্যে অভিগম্যতা নাই, যে মাটি বা যে মেয়েটি পরিবারের মধ্যে একটা বড় ভূমিকা পালন করছে তাকে আমরা অদৃশ্য করে রাখছি, তার অর্থনৈতিক বা সামাজিক কাজের, বিশেষ করে সামাজিক কাজের কোনো মূল্যায়ন নেই বলা যায়। সেই ক্ষেত্রে আমরা পরিবারের চিত্রটা কিভাবে বদলাবো? কারণ হচ্ছে যে পরিবারের যে ছেলেটি, সে সবসময় মনে করে যে তার মতন করে পরিবেশটা তৈরি করে, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের প্রথমত এই জায়গাটা নিয়ে খুব ভাবতে হবে, আমরা বলছি কিন্তু ভাবছি না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা শিক্ষা ক্ষেত্রের কথা বলছি বা আমাদের এইগুলোকে নিয়ে আসার জন্য, কিন্তু আমাদের যে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে সেই সামাজিক প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু এই চর্চা, পরিবারের ভূমিকা, পুরুষের ভূমিকা, নারীর ভূমিকা, এগুলোকে নিয়ে আলাদা আলাদা করে কথা বলা দরকার। আমাদের ছেলেদেরকে আমরা যেভাবে বড় করে তুলছি, একইভাবে কিন্তু আমাদের মেয়েদেরকে অনেকটা ফেমিনিন করে তুলছি, সেই ফেমিনিন জায়গাটা থেকেও কিন্তু বের করে নিয়ে আসতে হবে। এখন আমরা শুধু বলছি যে ছেলেরা খুব সংবেদনশীল হবে, পারিবারিক কাজে এগিয়ে আসবে, অবশ্যই এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং তারা অনেকেই করছেন এই মুহূর্তে, কিন্তু একই সাথে আমরা যারা নারী আছি বা আমাদের যারা কন্যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সাহসী হতে হবে, পরিবারের হাল ধরতে হবে। এখন যদি পরিবারের অর্থনৈতিক কাজের বোঝাটা পুরো মাত্রায় পুরুষের উপর চাপিয়ে দিয়ে আমরা নারীরা যদি বলি যে আমরা ঘরেও কাজ করব না, বাইরেও কাজ করব না, তাহলে তো হবে না। দায়িত্ব আমাদেরকে নিতে হবে। ঠিক পুরুষ যদি ঘরের কাজে চলে আসে, নারীকে বাইরের কাজে দায়িত্ব নিতে হবে এবং সেটা পরিবারকে সেই জায়গাটা, স্পেসটা করে দিতে হবে। এবং আমার কাছে মনে হয় যে যে কাজে পারদর্শী তাকে সেটাই করতে দেওয়া দরকার। যদি একজন পুরুষ মনে করেন তিনি ঘরের কাজে পারদর্শী হবেন, তাকে তাই করার সুযোগ দেওয়া উচিত। এখন আমাদের সমাজ তো সেটা দিচ্ছে না, এমন নয় যে পুরুষরা সেটা করতে চায় না। তো এই একটা ব্যাপার। আরেকটা জিনিস আমার খুব মনে হয় যে আমরা অনেকদিন ধরে শিক্ষা কারিকুলামের মধ্যে জেন্ডার বিষয়টি
যাতে ইনকর্পোরেট হয় সেটা আমরা বলছি, কিন্তু একই সাথে আমার মনে হয় শুধু বইয়ের মধ্যে থাকলেই চলবে না, সেটাকে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। আমাদের যে প্রতিদিন অ্যাসেম্বলি গুলো হয় সেখানে আমরা অনেক ভালো ভালো কথা বলতে পারি বা বলে থাকি যে আমাদের পরিবেশকে রক্ষা করা, আমাদের ভ্যালুজ এর কথা বলি। ঠিক একই ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে আমাদের ছেলে মেয়েকে শিখাতে হবে যে আমাদের পারিবারিক কাজ, পারিবারিক দায়িত্ব এবং নারীর প্রতি মর্যাদা, পরিবারের প্রতি দায়িত্ব সকলের, নারী এবং পুরুষের। জি। তো এইটা যদি করা যায় হয়তো কিছুটা হতে পারে। উর্মি, সঞ্জিতা খন্দকার, একটা ব্যাপার একটু বলেন। আমি কালকেও এ বিষয়ে কথা বলছিলাম যে আমরা পরিবারের দায়িত্বের কথা বলি এবং এক ধরনের যে কোনো রকমের আলোচনায় পারিবারিক শিক্ষা, কেউ খারাপ কিছু বললে আমরা বলি যে পারিবারিক শিক্ষা পায়নি বা পরিবারের শিক্ষা পায়নি। পরিবার তো আসলে সমাজ বা পরিবার সবই তো রাষ্ট্রের অংশ। রাষ্ট্রের দায়িত্বটা কি, মানে আপনাদের অভিজ্ঞতা কি বলে? আপনারা যখন ছোট ছিলেন বা আমরা যখন ছোট ছিলাম, পড়াশোনা করেছি, তখন নারী পুরুষের যে সম্পর্ক ছিল, বন্ধুত্বের যে সম্পর্ক ছিল, একসঙ্গে কো এডুকেশন বা একসঙ্গে পড়াশোনা করতে গিয়ে খুব একটা অসম্মান ছিল না যে তা নয়, কিন্তু কম ছিল বলে আমার অভিজ্ঞতা বলে। সেটা কি বেড়েছে না কমেছে? যদি বেড়ে থাকে তাহলে কেন বেড়েছে বলে মনে করেন সঞ্জিতা খন্দকার? উর্মি, আমি বলবো? জি। আচ্ছা, থ্যাংক ইউ। যে প্রশ্ন যে যে প্রসঙ্গটি আপনি তুলেছেন, সেখানে আমি ফৌজিয়া আপার যেখানে থেমেছেন সেই জায়গাটা দিয়ে শুরু করতে চাই। ফৌজিয়া আপা বলছিলেন যে স্কুলের অ্যাসেম্বলিতে এই বিষয়গুলো আলোচনা করা, বা একটু বলেই কিন্তু উনি আসলে ইন্ডিকেট করছেন যে এটি শুধু পরিবারেরই দায়িত্বের মধ্যে পড়ে না। হ্যাঁ, এই যে আপনার নারী পুরুষের সমতার বিষয়টি বা নারী পুরুষকে কিভাবে সামাজিকীকরণ হবে, ছেলেরা কি শিখবে, মেয়েরা কি শিখবে, এই বিষয়টি পরিবার সামাজিকীকরণের প্রধান প্রাইমারি মাধ্যম হিসাবে একটা ভূমিকা নিঃসন্দেহে পালন করে। কিন্তু যদি আপনি পরিবারের ইতিহাসটা দেখেন তাহলে কিন্তু যুগ যুগ ধরে পরিবারের কাঠামো যেরকম পরিবর্তন হয়েছে, সেরকম পরিবারের কাজের ধরন, মানে পরিবার কি রোল প্লে করবে সে তার ধরন, তার গতি প্রকৃতিও কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এই যে আমরা বিশেষ করে আমার মনে হয় এটা বাঙালিরাই বেশি করে থাকে, কথায় কথায় পরিবার থেকে কিছু শিখে আসেনি, এই যে কথাটা আমরা বলে থাকি বা সবশেষে আমরা উপসংহারটা নিই যে আসলে পারিবারিক শিক্ষাটি বড় কথা। এটি আসলে আমরা এক ধরনের, আমি মনে করি সেই যে মানুষটির উদ্দেশ্যে আমরা বলছি তাকে এক ধরনের অ্যাসক্রাইব স্ট্যাটাসের উপরে মধ্যে দিয়ে যায় যে সে নিজে কিছু অর্জন করেনি, এরকম একটা বিষয় তাকে বলতে চাই, পরিবারকে দায়ী করতে চাই। কিন্তু আমার কাছে মনে হয় যে একজন মানুষের জেন্ডার সংবেদনশীল মানুষ হয়ে উঠবার পিছনে যেরকম পরিবারের ভূমিকা রয়েছে, সেরকম পাশাপাশি রাষ্ট্র, বিশেষ করে উর্মি যে জায়গাটি বলতে চেয়েছেন, রাষ্ট্রের একটা ব্যাপক ভূমিকা রয়েছে। এখন রাষ্ট্রটা আসলে কি? রাষ্ট্র কিন্তু স্কুল, রাষ্ট্র কিন্তু শুধু দেশ চালনা নয়, রাষ্ট্র কিন্তু পলিসি ইমপ্লিকেশন বিভিন্ন জায়গায়, রাষ্ট্র কিন্তু অর্থনৈতিক ডিস্ট্রিবিউশন, সমস্ত কিছুই কিন্তু কিছুর মধ্যে কিন্তু রাষ্ট্র জড়িত রয়েছে। ইভেন খানিকটা পরিবারের কাঠামো, পরিবারের কাজ, পরিবারের এই বিষয়গুলো সেন্সিটাইজেশনের মধ্যেও কিন্তু রাষ্ট্রের যথেষ্ট ভূমিকা রয়েছে কাজ করবার। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠন অংশের ভূমিকা রয়েছে। সুতরাং আমার মনে হয় যে এখন আমাদের এগুলো বলার সময় এসেছে যে পরিবার থেকে কি শিখেছে না বলে স্কুল থেকে কি শিখেছে বা রাষ্ট্র থেকে কি শিখেছে, এরকম কথাও কিন্তু আমার মনে হয় যে দায় দিতে হবে। একদমই। আমি ফিরবো ফৌজিয়া খন্দকার এবং সঞ্জিদা আক্তার, একটা বিরতির সময় পৌঁছে গেছি, ফিরে এসে আবার কথা বলছি। পরিবার দিবস উপলক্ষে কথা বলছি আজ অন্য পক্ষে, থাকুন, বিরতির পর ফিরছি। আরও একবার স্বাগত অন্য পক্ষে। কথা বলছি ছেলে শিশু কি শিখছে পরিবার থেকে, পরিবার দিবস উপলক্ষে আয়োজন। সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক ডক্টর সঞ্জিদা আক্তার এবং মানবাধিকার কর্মী ফৌজিয়া খন্দকার ইভা। ফৌজিয়া খন্দকার ইভা, যেটি বলছিলেন সঞ্জিদা আক্তার, যে রাষ্ট্রের ভূমিকা এবং পরিবার থেকে কিছু শিখে আসেনি এরকম একটি কথা বলে ডিফেম করার, মানুষকে ছোট করার, নিচু করার এক ধরনের প্রবণতা আমাদের মধ্যে দেখা যায়। রাষ্ট্রের দায়িত্ব কি এই পরিবারগুলোকে, পরিবারের ভেতরে যে শিক্ষা পাবে? এখন পর্যন্ত আমরা দেখতে পাই যে আসলেই মেয়েদেরকে নানান রকম স্বভাবত শিক্ষা দেওয়া হয়, ছেলেদেরকে কি সেরকম স্বভাবত শিক্ষা দেওয়া হয়? তাদেরকে কি বলা হয় যে নারীটি বা তার যে বোনটি তারই মতো একজন সম্পূর্ণ মানুষ? একেবারেই না উর্মি।
মানে আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর আছে আসলে। কারণ হচ্ছে যে খুব কম আছে যে তারা এই শিক্ষাটা দেয়, বরঞ্চ উল্টোটাই আমরা দেখে থাকি, যে বরং সবসময় বলা হয় যে নারীদেরকে এই কাজগুলো করতে হবে, এবং পুরুষ আচরণ থেকে শুরু করে দৃষ্টিভঙ্গি, তার চলাচল, তার কথা বলা, সবকিছুতেই তাকে একটা ভিন্ন মানুষ হিসেবে তৈরি করা হয়। এবং যে কারণে এখন আমরা এই যে জেন্ডার ভূমিকার কথা বা জেন্ডার এবং সেক্সের পার্থক্য নিয়ে এত কথা বলি, এত কথা বলার তো প্রয়োজন ছিল না যদি শুরু থেকে পরিবারের শুরু থেকে এই সমতার সম্পর্কটি থাকতো। এবং এই সমতার সম্পর্কটি তো আসলে আমরাই তৈরি করি, যেটা সঞ্জিতা বললেন বা উর্মি আপনি বললেন, সামাজিকায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে। এবং একটি শিশু বড় হয়ে ওঠে এবং এই শিশুকে আমরাই হাতে ধরে এগুলো শেখাই, এবং বলা যায় যে একেবারে আমরা যেটা বলি বালির মধ্যে আঁচড় করলে যেরকম হয় সেরকম। কাজেই এই শিক্ষাটা আমার মনে হয় যে একেবারেই পরিবার থেকে দেওয়া হয় না। আমরা হয়তো যারা এখন এগুলো নিয়ে একটু কথা বলছি, তারা হয়তো কিছুটা পরিবর্তনের বা উন্নয়নের সাথে সম্পর্কিত কাজের সাথে যারা আছি, তারা বিষয়গুলো নিয়ে কথা বলছি। কিন্তু অনেক সময় দেখা যায় পরিবারের মায়েরাও কিন্তু এটার পক্ষে নয়, পরিবারের স্ত্রীরাও কিন্তু এই জেন্ডার রোল থেকে বেরিয়ে আসতে পারেন না। কাজে এই পুরুষকে তারা শিখাবেন কি করে বা ছেলেকে শিখাবেন কি করে? কাজে আমার কাছে মনে হয় পরিবার একটা প্রথম প্রতিষ্ঠান, যদিও রাষ্ট্রের দায়িত্ব আছে, কিন্তু পরিবারও কিন্তু একটা প্রতিষ্ঠান, এবং একক একটা প্রতিষ্ঠান, এবং পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমরা বলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, অন্যান্য সামাজিক অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, গণমাধ্যম রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আইনি প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু পরিবারের ভূমিকাটা অনস্বীকার্য। কিন্তু পরিবারকে যাতে শক্ত হাতে এই কাজগুলো করতে পারে, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রেরও কিছু করণীয় রয়েছে। কারণ প্রতি মুহূর্তে রাষ্ট্র কিন্তু, যেটা সঞ্জিতা বলেছেন, নীতি নির্ধারণ করছেন, পলিসি তৈরি করছেন, শাস্তির ব্যবস্থা করছেন। কাজে যেইখানটায় নারীর মর্যাদা বৃদ্ধি পাবে সেই জায়গাগুলোতে তো হাত দেওয়া হচ্ছে না। এখনো কিন্তু মায়ের নাম কোথাও নেই, আমরা দেখতে পাই। এখনো শুরু করেছেন আমাদের সরকার যে বাবার নাম সাথে সাথে মায়ের নামটাও সংযুক্ত করতে হবে, বা এই যে নাম, মায়ের যে মর্যাদার জায়গাটা, এই মর্যাদার চিত্রটা যতক্ষণ পর্যন্ত ছেলে বাচ্চার কাছেও বা মেয়ে বাচ্চার কাছেও প্রতিষ্ঠিত না হবে যে আমার মাও একজন মর্যাদাবান, ক্ষমতাবান, ব্যক্তিত্বময়ী নারী, সেই চিত্রটা কিন্তু আমি বারবার এই কথাটা বলছি যে শুধু বলে হবে না, আমাদের পরিবারের চিত্রটা ভাঙতে হবে। এবং যেটা হচ্ছে যে অনেক, যেমন ধরেন আমি অনেক ছোট ছোট বই আমাদের প্রচুর দরকার এখন, যে বইগুলো গল্পের ছলে, আমরা যেগুলো এতদিন সুয়োরানী দৌরানীর কথা বলেছি, বা ঠাকুরমার ঝুলি খুবই বিখ্যাত, আমি অনেক ভালোবাসি, কিন্তু তারপরেও আমাদের এই জায়গাগুলো এখন আনা দরকার, যেখানে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই বইগুলো আমরা তুলে দিব, যে বইটা বাচ্চাটা শিখবে। সঞ্জিদা আক্তার, আমরা একদম শেষ পর্যায়ে আছি। যদি আপনি একটু বলেন যে পরিবার থেকে আসলে শিখার যে বিষয়টি বলি, আমরা এখনো দেখি না যে সম্পত্তির উত্তরাধিকার নারী পুরুষ সমানভাবে পায়। ধর্ষণ কোনো একটা হলে সেটির বিচার হয় না। তো এরকম যখন পরিস্থিতি, তখন আসলে পরিবার থেকে শিখি বা কি হবে, যদি শেষ করেন বলেন। হ্যাঁ, সেই জন্যই আমি আসলে আবার ওই এর আগে যেটা বলেছি, যে জায়গাটা আপনিও বলছিলেন, সেখানে আবার ফিরে যেতে চাই। যে পরিবার ডেফিনেটলি আমরা বলছি বারবার যে প্রাইমারি ইউনিট, কিন্তু সেখানে একই মানে সামাজিকীকরণের অন্যান্য যে এজেন্ট গুলা রয়েছে, যেরকম তার মধ্যে রাষ্ট্র রয়েছে, মিডিয়া রয়েছে, স্কুল রয়েছে, রিলিজিয়াস প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলি প্রত্যেকটি কিন্তু এক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এক একটি আপনার একটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানে শক্তভাবে রোল প্লে করবার মতো একটি প্রতিষ্ঠান বা এজেন্ট বলে স্বীকৃত রয়েছে। সুতরাং আপনি যে বিষয়গুলো বললেন, সম্পত্তির উত্তরাধিকার, আপনি যে বিষয়টি বললেন যে ধর্ষণের বিষয় রয়েছে, এবং অন্যান্য এই ধরনের বিষয় যেগুলো আপনার রাষ্ট্রীয় নীতি নির্ধারণের বিষয় যার সঙ্গে জড়িত রয়েছে, এই সমস্ত বিষয়গুলি যখন আসে তখন প্রমাণ করে যে। অনেক ধন্যবাদ সঞ্জিদা আক্তার, আবারও নিশ্চয়ই কথা হবে এই বিষয়ে। অন্য পক্ষেই ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গে থাকুন।